ঠিকঠাক পুরো স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আমরা লাস্ট ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সের এবং শেষের দিকে আমরা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসও শিখে ফেলবো। তো গত 2 দিনে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর যে রেকর্ড ক্লাসগুলো দিয়েছি, এগুলো আসলে অফলাইনে প্রায় আমরা 6-7টার মতো ক্লাস নিয়েছি। আশা করছি আজকে ক্লাস শেষ করে ফেলতে পারবো, খুব বেশি আর বাকি নেই। তো এর আগে আমরা যেগুলো করেছি আসলে পার্ট 1-এ আমরা এই ক্লাসগুলো করেছি, এগুলো 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 সবই করেছি। অ্যান্ড গত ক্লাসে আমরা অ্যাজ, হোয়েন, হোয়াইল এগুলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই পর্যন্ত করেছিলাম, রাইট? অ্যান্ড আজকে এখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? তো তাহলে শুরু করি। গত ক্লাসে দেখবা আমি নো সুনার হ্যাড, স্কেসলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো দিয়ে শুরু করছি। এগুলো মিনিং কী ছিল? যেতে না যেতে, খেতে না খেতে, দেখতে না, এমন সেন্স প্রকাশ করে। ঠিক এদের মতো এদের কাছাকাছি একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে লিখো অ্যাজ সুন অ্যাজ। এগুলো অনেক মিনিং আছে, একটা একটা করে দেখাচ্ছে আমি। অ্যাজ সুন অ্যাজ এর অর্থ কি জান? এর অর্থ অনেকটা এরকম যে যেই মাত্র ডট ডট সেই মাত্র, যেই মাত্র ডট ডট সেই মাত্র। এবং কমপ্লিটিং সেন্টেন্সে বা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসে এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ যেটা করে সেটা হচ্ছে সাধারণত পাস্ট টেন্স রিসিভ করে, এরকম যে এরাও দুটো করে ক্লজ যুক্ত করে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে নির্দেশ করে। এর প্রথম ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিটে হয়, পাস্ট ইনডিফিনিটে হয়, পরের ক্লজটাও কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিটেই হয়, পাস্ট ইনডিফিনিটেই হয়। এক্সাম্পল দিচ্ছি, as soon as he saw me, as soon as he saw me যেই মাত্র সে আমাকে দেখেছিল, কমা he started crying, he started crying যেই মাত্র সে আমাকে দেখে সেই মাত্র সে কান্না করে দিয়েছিল, আবেগে কেঁদে দিয়েছিল। অনেকদিন পর দেখা হয়েছে, ধরো দেখে কেঁদে দিয়েছে। আবার আমরা ছোটবেলায় করছি না যে as soon as the thief saw the police he ran away, এরকম আমরা করেছি। তো এই অ্যাজ সুন অ্যাজ এর একটা অর্থ এরকম যেই মাত্র ডট সেই মাত্র, যেটা কিনা নো সুনার হ্যাড, স্কেসলি হ্যাড এর সাথে মিলে যায়। কিন্তু অ্যাজ ডট ডট অ্যাজ এর অনেক, আজকে আমরা ক্লাস করবো কতবার, মানে কতভাবে আসলে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে তোমাদের ফ্রেজগুলো পড়ে আমরা দেখবো। তো অ্যাজ সুন অ্যাজ এর একটা মিনিং এরকম, আরেকটা মিনিং আছে এরকম যত শীঘ্রই, আরেকটা মিনিং আছে এরকম অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি, বা যত তাড়াতাড়ি, ঠিক আছে? যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি এমন সেন্স প্রকাশ করে। আমরা অনেক সময় এরকম এক্সাম্পল দেই যে প্লিজ কাম, তা প্লিজ আসো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে? এখন এমন অর্থ প্রকাশ করতেও কিন্তু এরকম হয়, প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এর অর্থ কী দাঁড়াচ্ছে? যত শীঘ্র বা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, এখন অ্যাজ সুন অ্যাজ হলো, কিন্তু অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে পরীক্ষায় ব্যাপক পরিমাণ পরীক্ষা প্রশ্ন আসছে। যেমন এটা খুব কমন, দেখো যে এটা আমরা সবাই জানি। আচ্ছা বলো তো, অ্যাজ ফার অ্যাজ মানে কি? যত দূর, এরকমই না? আমি বললাম যে অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ এ, হ্যাঁ যতদূর জানি সে একজন ভালো ছেলে, এরকম আর অ্যাজ ফার অ্যাজ। সো বললাম যে যত দূর এমন সেন্স প্রকাশ করে, ঠিক আছে? বললাম যে এরকম অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা বলো, আতিক ভাই নাম্বারটা দিয়ে দিয়ে দিতে বলো।
অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এর অর্থ কি, যতদূর জানি সে ভালো ছেলে। ওকে, এরপরে দেখো আরও আছে, যেমন লিখো অ্যাজ হাই অ্যাজ। এই এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি পরীক্ষা পড়ে। এটা কি অর্থে ব্যবহার হয় জানো? যে লিখো কোনো কিছুর উচ্চতা বা দাম নির্দেশ করতে। কোনো কিছু উচ্চতা বা কোনো কিছু সর্বোচ্চ দাম নির্দেশ করতে আমরা কি করি? অ্যাজ হাই অ্যাজ ব্যবহার করে থাকি, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো তুমি কোথাও শপিংয়ে গেছো, কোন একটা প্রোডাক্টের মূল্য তুমি জানো না, নতুন একটা জায়গায় আসছো, এক্ষেত্রে পরিচিত হলে ভালো হয় না? ধরো তুমি আমাকে ফোন দিছো, ভাইয়া এটার দাম কত হতে পারে? আমি বললাম এটার দাম সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত হতে পারে, এর বেশি না, ঠিক আছে? তাহলে দিলাম এরকম যে ধরো ছেলেদের কথা বলছে, চুল কাটাই দিয়ে গেছো কোথাও, যে দ্য প্রাইস, এটা পড়েছে পরীক্ষার জন্য এক্সাম্পল দিলাম, দ্য প্রাইস অফ আ হেয়ার কাট ইন দিস এরিয়া, এক এক এরিয়া এক এক রকম প্রাইস আছে। ইন দিস এরিয়া দ্য প্রাইস অফ এ হেয়ার কাট ইন দিস এরিয়া ক্যান রান as high as $50, ডলার দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, $50। এই গুলশান বনানীতে $50, $5,000 টাকা কোনো ব্যাপারই না, ঠিক আছে? দ্য প্রাইস অফ আ হেয়ার কাট ইন দিস এরিয়া ক্যান রান অ্যাজ হাই অ্যাজ $50, $50 পর্যন্ত যেতে পারে। ওকে, সর্বোচ্চটা নির্দেশ করতেছ। হ্যাঁ, ধরো বললা দ্য ডোমেস্টিক ফ্লাইট ক্যান ফ্লাই as high as 4,000 feet above. Okay, the domestic flight can fly as high as 4,000 feet above, সর্বোচ্চ 4,000 ফিট উচ্চতায় উঠতে পারে। এমন সেন্স প্রকাশ করতে আমরা as high as ব্যবহার করে থাকি। ওকে, তাহলে কি কি পেলাম? as soon as পেলাম, as far as পেলাম, as high as পেলাম। আরও আছে, বলো তো কি কি? as কি কি আছে? as much as আছে না? as much as এর অর্থ কি দাঁড়ায় বলো তো? মানে ধরো সর্বোচ্চ কোনো যে পরিমাণ, মানে না আছে আই উইল ট্রাই as much as I can, ঠিক আছে? এরকম লেখো। আচ্ছা, এটা ভালো বাংলা কি হইতে পারে বলো? এত মানে অ্যাজ মাচ, ধরো এরকম বললাম, মিনিংটা বোঝার চেষ্টা করো। যে ধরো বাবা মার সময় বলে না যে ভালো করে পড়ো, তোমার ঠিক আছে আব্বু, আই উইল ট্রাই অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, এর চেয়ে বেশি আর পারা যায় না, এমন সেন্স প্রকাশ করি, মানে সর্বোচ্চ, ঠিক আছে? এর চেয়ে বেশি পারা যায় না, হ্যাঁ, বা অর্থাৎ সর্বোচ্চতা, সর্বোচ্চতা নির্দেশ করে, অর্থাৎ সর্বোচ্চতা নির্দেশ করে। যেমন ধরো বললাম আই উইল
help you as much as I can. এর মানে বুঝছো, যদি তুমি কারোর বলে দাও যে ভাই আমি তোমাকে সাহায্য করবো as much as I can, মানে এর চেয়ে বেশি আর হয় না, মানে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছো, তখন তুমি বলবা ওকে ওকে আই উইল হেল্প ইউ as much as I can, মানে তোমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তুমি তাকে সাহায্য করবে। ওকে, এরপরে আরেকটা আছে, কি বলতো, as long as, এর অর্থ কি, যে পর্যন্ত, হ্যাঁ এমন সেন্স প্রকাশ করছে। ধরো বললা আই উইল ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আই ক্যান। আই উইল ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আই ক্যান। ঠিক আছে, আমি অপেক্ষা করব যে পর্যন্ত আমি চাই, আমি যতক্ষণ চাই, বা এরকম লিখতে পারো যতক্ষণ, যে পর্যন্ত বা যতক্ষণ, এমন সেন্স প্রকাশ করে। ঠিক আছে, হয়েছে এ কটা? তাহলে দেখো তো, আমরা একটু চেক করি কোনো কিছু মিস গেল কি না। দেখো এটা হয়েছে অ্যাজ ফার অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ হয় নাই, তাই না? এইটা আসলে, আচ্ছা এটা আমরা মোটামুটি জানি, এর আগে করছি আমরা। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা একটা কানেক্টার্স টাইপের। অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে, সেই সাথে, হ্যাঁ অ্যান্ডের মতো কাজ করে, হ্যাঁ সেই সাথে। ঠিক আছে, এবং অ্যাজ ওয়েল ওয়েজ যুক্ত সেন্টেন্সের এটা কি করে, দুটো করে সাবজেক্ট যুক্ত করে, সবসময় সাবজেক্ট ওয়ানকে রিসিভ করে। ঠিক আছে, লিখো যে সাধারণত দুটি সাবজেক্ট থাকে, তবে সাবজেক্ট ওয়ান অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। ভার্বটি সম্পন্ন হয়। ওকে, এরকম বললাম আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার। আই অ্যাজ ওয়েল, আমি, সেই সাথে আমার বাবা। ওকে, সাবজেক্ট কয়টা? এটা একটা সাবজেক্ট ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার সাবজেক্ট টু না? ঠিক আছে, তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার am / is / are invited to the party. Invited to the party. বলো তো ভাইয়া উত্তর কি হবে এখানে? am হবে, এই যে এইটা অনুযায়ী হবে, বুঝছো? মানে এই ব্যাপারগুলো তুমি খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যাচ্ছে একই সাথে। অর্থাৎ দেখো অ্যাজ ডট ডট অ্যাজ নিয়ে যা যা ছিল অলমোস্ট আমরা শিখে ফেলছি অ্যাজের নিয়মগুলো। ঠিক আছে, ওকে, হয়েছে সবার? তোলা শেষ? আচ্ছা, এটারই লেজ ধরে আরও কয়েকটা জিনিস শেখায়। ধরো, আচ্ছা ভেরি কমন, এটা আমরা জানি, ভার্বগুলো যখন আসলো একটু শিখাই ফেলি। আইদার ডট ডট অর, আর এটা হচ্ছে কি নাইদার ডট ডট নর। এর বাংলা কি বলা দরকার আছে? আইদার ডট ডট অর এর মানে কি, হয় এটা না হয় ওটা, আর নাইদার ডট ডট না এটাও না ওটাও না, এমন সেন্স প্রকাশ করে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো না, এরাও দুটো করে ভার্ব রিসিভ করে, সরি দুটো করে সাবজেক্ট রিসিভ করে। ওকে, কীরকম দেখো, আইদারের পরে ধরো এটা হলো সাবজেক্ট ওয়ান, আর নাইদারের পরে হচ্ছে সাবজেক্ট টু, সরি
এটা একটা এক্সপ্রেশন, এটা একটা আইদার ডট ডট অর সাবজেক্ট ওয়ান, আইদারের পরে সাবজেক্ট ওয়ান আর অরের পরে সাবজেক্ট টু, নাইদারের পরে সাবজেক্ট ওয়ান, নরের পরে সাবজেক্ট টু। আমি একসাথে বলে দিলাম কি সাবজেক্ট টু, একসাথে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখন ধরো এদের পরে তো একটা ভার্ব হবে, তাই না? এদের পরে একটা ভার্ব হবে। এই ভার্বটা আসলে কাকে ফলো করবে জানো? এই ভার্বটা আসলে কাকে ফলো করবে? এই ভার্বটা কি করবে জানো? এই ভার্বটা অলওয়েজ ফলো নিয়ারেস্ট সাবজেক্ট। অলওয়েজ ফলো নিয়ারেস্ট সাবজেক্ট, ওকে? মানে এই ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে, তুমি বলতে পারো ভাইয়া আপনি তো বলতেই পারতেন যে অলওয়েজ ফলো সেকেন্ড সাবজেক্ট, তাই না? সেকেন্ডটা তো কাছাকাছি আসছে না, কিন্তু কেন বললাম না? এই জন্যই বললাম না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম হবে না। এই জন্য আমরা সাবজেক্ট টুকে ফোকাস করে না বলে আমরা কি বলবো, সবসময় কাছাকাছি সাবজেক্টকে ফোকাস করে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো। ধরো বললাম যে আইদার my friends or I am / is / are going to visit the place, going to visit there, ওকে? এখানে বলতেছে হয় আমার বন্ধুরা না হয় আমি আসছি, এরকম বলছি, হ্যাঁ? এখন দেখো বলছে হয় আমার বন্ধুরা না হয় আমি আসছি। এখন তুমি দেখো কথা হচ্ছে এই যে এই ভার্বগুলো কাছাকাছি সাবজেক্ট কে? আই নাকি মাই ফ্রেন্ডস? অফকোর্স আই। তাহলে এখানে উত্তরটা কী হবে বলো তো? অ্যাম, ওকে? এখন ওই যে তুমি বললা ভাই, বলতে তো পারতেন সাবজেক্ট টু অনুযায়ী, কেন না বলে এটা বললাম। দেখো এবার এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবা যে ইজ / am / আর, ঠিক আছে? তানজিম or his friends coming tonight. আচ্ছা বলো তো, এটা সাবজেক্ট ওয়ান না, এটা সাবজেক্ট ওয়ান না, আর হিজ ফ্রেন্ডস সাবজেক্ট টু না? তাহলে উত্তর কি হবে বলো? যদি আমি বলতাম সাবজেক্ট টু অনুযায়ী উত্তর হবে, তাহলে উত্তর হতো আর। কিন্তু যদি বলি এই ভার্বগুলোর কাছাকাছি সাবজেক্টকে তানজিম নাকি হিজ ফ্রেন্ডস, তাহলে তানজিম অনুযায়ী ভাইয়া ভার্ব হবে। তাহলে উত্তর কী হবে? ইজ ইদার তানজিম অর হিজ ফ্রেন্ডস কামিং টুনাইট, ওকে? এই হচ্ছে পার্থক্য। তাহলে বলো এগুলোকে রাইট ফর্ম অফ ভার্বের জন্য কার্যকরী রুলস না? রাইট ফর্ম অফ ভার্বের জন্য কিন্তু এটা কার্যকরী ব্যাপার। বোঝা গেছে? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের সাথে পার্থক্য বুঝতেছ? অ্যাজ ওয়েল অ্যাজের সাথে আইদার ডট ডট অর নাইদার ডট ডট নরের পার্থক্য আছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ সবসময় সাবজেক্ট ওয়ানকে ফোকাস করবে, আর আইদার ডট ডট অর বা নাইদার ডট ডট নর সবসময় কী করবে? এর ওই ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী সে ভার্বটা নিবে। ওকে ফাইন, ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী জায়গায় যাই। খুবই কমন, বাট পরীক্ষা পরে লিখো দো বা অল দো এর নিয়ম। এর মানে কি বলো তো? দো বা অল দোর মানে হচ্ছে কি? যদিও নাকি বা সত্ত্বেও। এরা তো সাধারণত কি করে? এরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে না ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, রাইট?
কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবং এই সব সেন্টেন্সের এরা তো সবসময় কমপ্লেক্স, তাহলে এদের একটা অংশ যদি নেগেটিভ হয় তাহলে পরবর্তী অংশ কিন্তু ভাইয়া পজিটিভ করতে হয়, এবং এদের একটা অংশ যদি পজিটিভ হয় তাহলে পরবর্তী অংশ কী করতে হয়, নেগেটিভ করতে হয়। এই রুলসটা তোমার কানেক্টরসের কাজে লাগবে, বুঝতে পেরেছ? ওকে, তো দেখো এদেরই আবার রিপ্লেসমেন্ট হিসেবে তুমি কি ইউজ করতে পারো, এদের রিপ্লেসমেন্ট হিসেবে তুমি চাইলে ইনস্পাইট অফ, হ্যাঁ ইনস্পাইট অফ বা ডেসপাইট দিতে পারো, রাইট? তবে এরা কি করে, এরা আবার সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এদের অর্থ দ্বারাই কি সত্ত্বেও যা যা দো অলদোর সাথে মিলে যায় অর্থগুলা। হ্যাঁ, চলো আমরা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিচ্ছি, দেখো বললাম দো হি ইজ ইল হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা ভাই দেখো তো, দো হি ইজ ইল অসুস্থ থাকা কি ভালো জিনিস না একটা নেগেটিভ জিনিস না? কিন্তু ক্লাসে উপস্থিত থাকা কিন্তু ভাইয়া পজিটিভ জিনিস। এবার কি বুঝতে পেরেছ নেগেটিভ পজিটিভ মানে কি বুঝালাম? ওকে, আবার দেখো এরকম করতে পারি যে দো হি studied hard, he failed in the exam, though he studied hard। দেখো এটা পজিটিভ না, কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে না? অর্থাৎ একটা পজিটিভ দিলে আরেকটা নেগেটিভ করতে হবে, একটা নেগেটিভ দিলে আরেকটা পজিটিভ করতে হবে। ওকে, এখন এই যে রিপ্লেসমেন্ট বললাম, এরা তো সবাই কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ এরা তো সবাই কমপ্লেক্স সেন্টেন্স, এরা সবাই কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো তুমি চাইলে একই এরকম অর্থ মিন করতে পারবে যে ইনস্পাইট অফ বিং ইল হি ইজ প্রেজেন্ট in the class। In spite of being ill, he is present in the class। হয় নাই? প্রথমটার মতো হয়েছে না? আবার তুমি যদি মনে করো ভাইয়া যদি এরকম করি ডেসপাইট দেই, মনে করবো ইনস্পাইট অফ ইজ ইকুয়াল ডেসপাইট, ডেসপাইট এবার অফ দিও না, ডেসপাইট বিং ইল হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আবার তুমি চাইলে এটা এমনি করতে পারো যে in spite of his illness, he is present in the in spite of his illness। তার মানে তুমি চাইলে আইএনজি দিয়ে করতে পারো, তুমি চাইলে সাবজেক্টটাকে পজিটিভ কেস বসিয়ে করতে পারো। এখন এটা ইল ছিল, ইনলেস কেন করলাম বলো তো ভাইয়া? কারণ হিজ হচ্ছে পজিটিভ কেস, যার পরে অবশ্যই একটা করে কি বসে, নাউন বসে। ইল ছিল অ্যাডজেক্টিভকে আমরা কি করলাম, নাউনে পরিণত করলাম। ওকে, এই হচ্ছে দো আর অলদোর নিয়ম। এর সাথে সাথে আমরা কি শিখলাম, ইন স্পাইট অফ আর ডেসপাইটের নিয়মও শিখলাম। ওকে, হয়েছে, শেষ। আচ্ছা, খালি তুললেই হবে না, বাসায় গিয়ে একটু ট্রাই করতে হবে। নাহলে বলো ভাইয়া ক্লাসে যা বোঝাচ্ছেন তা তো বুঝে নিচ্ছি, কিন্তু বাসায় গিয়ে বাক্য তৈরি করতে পারছি না, বা ক্লাসে বাক্য তৈরি করতে পারছি না। তো প্রথমত তুমি ধরো রুলস জানো কিন্তু কথা বলতে পারছো না, তার মানে কি তুমি কারোর সাথে কথা বলো না।
তাহলে তুমি রুল সব জেনে যাচ্ছ কিন্তু বাক্য তৈরি করতে পারছো না, তার মানে তুমি একটুও প্র্যাকটিস করো না। অ্যান্ড আমরা যদি এই রুলসগুলো পড়ার পর একটু বোর্ড কোয়েশনসগুলো দেখবা বেশি না, তুমি 1 থেকে 10 বা 1 থেকে 15টা বোর্ড কোয়েশন করো বসে বসে, দেখবা সব এগুলোর মধ্যে, এগুলো বাইরে কিছু নাই। হ্যাঁ, এগুলো বাইরে কি আছে, এই যে তোমাদের প্রভাবগুলো ক্লাসে পড়িয়েছিলাম, এগুলো তো আমি এখন, প্রভাব তো আর পড়ানোর জিনিস না, এটা তো মুখস্থ করতে হয়। তোমরা বইটা খুলে দেখবা যে হচ্ছে 1 থেকে 44টার মতো প্রভাব আছে। এই 44টা প্রভাবের মধ্যে থেকে আসে 2-1টা এদিক ওদিক হতে পারে, যেগুলো আবার আমরা বোর্ড কোয়েশন প্র্যাকটিস করতে করতে পেরে যাবো। কাজে প্রভাবগুলো একটু মুখস্থ করতে হবে নিজ দায়িত্বে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আর একটা সুন্দর জিনিস পড়বো আজকে। লিখো, লিখো 2.2 এর নিয়ম পড়বো আজকে আমরা। হ্যাঁ, 2.2, ওকে। 2.2 এর অর্থ কি জানো? এর অর্থ কি বলো তো? এতই ডট ডট যে, এতই ডট ডট যে করা যায় না, করা যায় না বা পারা যায় না, ঠিক আছে? এতই ডট ডট যে করা যায় না বা পারা যায় না এমন সেন্স প্রকাশ করে। তবে 2.2 সবসময় একটা নেগেটিভ এক্সপ্রেশন দেয়, বুঝতে পেরেছো? অ্যান্ড এটা কি করে? এরা সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? অ্যান্ড এদেরকে ঠিক একইভাবে দো অল দোকে যেন রিপ্লেস করেছিলাম কি দিয়ে? ইনস্পাইট অফ আর ডেসপাইট দিয়ে, ঠিক এদেরকেও কি দ্বারা রিপ্লেস করা যায় বলতো? সো কি? সো ডট ডট দ্যাট, এক্স্যাক্টলি, সো ডট ডট দ্যাট, সো দ্যাট না, সো, হ্যাঁ, সো ডট ডট দ্যাট। আর আমরা জানি যেখানে সো ডট ডট দ্যাট ইউজ করি সেখানে অবশ্যই কী করা যায়? ক্যান কুড লাগে অবশ্যই, তাই না? হ্যাঁ, প্লাস ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী, তাই না? অবশ্যই সো ডট ডট দ্যাট দিলে আমরা ক্যান অথবা কুড করি সাধারণত, ওকে। অ্যান্ড এরা কী করে? অ্যান্ড এরা আবার কী করে? কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। এরা আবার কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওকে, চলো তাহলে এক্সাম্পলগুলো দেওয়া শিখি। ছোটবেলায় খুব কমন একটা এক্সাম্পল শিখছিলাম, কি বলো তো? গুড, হি ইজ টু উইক টু ওয়াক। এর মানে কি? সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, মানে পারে না, করে না, খায় না এমন সেন্স প্রকাশ করে কিন্তু, ওকে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, ওকে। এর মানে কি? সে এতই, আচ্ছা তাহলে বলো তো যদি এরকম বলি, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, টু মিস দ্য পয়েন্ট, তাহলে এর অর্থ কি? কে পারে বলতে বলো? হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এত চালাক যে সে কোনো পয়েন্ট মিস করে না, বুঝতে পেরেছ? ওকে, বুঝতে যাই? আচ্ছা, এখন কথা হলো এগুলোকে আমি যদি কমপ্লেক্সের তুলনা করি তাহলে ফার্স্ট এটা কী হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা, এখানে কেন ইউজ করলাম বলো তো? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। যদি ফার্স্ট টেন্সে থাকতো তাহলে কী করতাম? ওয়াক করতাম, ওখানে কী করতাম? কুড করতাম, তাই না? আবার এরকম করতে পারি, হি ইজ so clever that he cannot miss the that he cannot miss the point. He is so clever that he cannot miss the point. Okay? আচ্ছা ভাইয়া, এবার আমি একটা তোমাদের কনফিউশন দূর করি। আমি যে বাক্যগুলো লিখেছি সবগুলো ব্যক্তি দিয়ে না, বস্তু দিয়ে তো হতে পারে, তাই না? ধরো বললাম the math is too hard
টু হার্ড টু সলভ। ওকে, এই বাক্যটা কিন্তু সঠিক বাক্য, আমি একদম রেফারেন্স সহকারে বলতে পারবো। তো অনেক টিচার একটু ঘাড়মি করে, বলে যেটা ভুল, ঠিক আছে, বরং বলে এটা তো বস্তু, তাই না? ওটা বলে সে এতই চালাক যে সে পয়েন্ট মিস করতে পারে, তাহলে তো এরকম হয় ম্যাথটি এতই কঠিন যে ম্যাথটিকে সলভ করতে পারে না, এমন সেন্স চলে আসে। আসলে ব্যাপারটা এরকম না। এটা আমারও মনে হইতো, পরে রেফারেন্স করে দেখলাম যে এই বাক্যটাও সঠিক। তবে এই বাক্যগুলো যখন আমরা লিখবো, আমরা একটা ব্যক্তিকে আনবো। কাকে আনবো? একটা ব্যক্তিকে আনবো। কীভাবে? এভাবে করব যে দ্য ম্যাথ ইজ, এরপর একটা ব্যক্তিকে আনবো আমরা। টু হার্ড, কী করবো? ফর মি টু সলভ। টু থাকলে আর ড্যাট দেওয়া যাবে না ভাইয়া, হ্যাঁ? দ্য ম্যাথ ইজ টু হার্ড ফর মি টু সলভ, এভাবে করবো। এখন ধরো পরীক্ষা এরকম পড়ছে যে ভাইয়া এরকম পরীক্ষা পড়ছে, দ্য ম্যাথ ইজ টু হার্ড ডট ডট, তুমি কি করবা? তুমি চাইলে দ্য ম্যাথ ইজ টু হার্ড টু সলভ এটাও করতে পারো। আর যদি মনে করো ভাইয়া এরকম করবো, দ্য ম্যাথ ইজ টু হার্ড ফর মি বা দ্য ম্যাথ ইজ টু হার্ড ফর হিম টু সলভ, এটা করলে হবে। তবে আমি সবসময় চাইবো যে একটু ব্যক্তি বসায় করবা। আর যদি একান্তে এটা করতে মন চাই, তাহলে তুমি সেটাকে কী করতে পারবে? তুমি প্যাসিভে করে দাও। যে দ্য ম্যাথ ইজ টু হার্ড টু বি সলভড, টু হার্ড টু বি সলভড। ওকে, এতই কঠিন যেটা সলভ করা যায় না, মানে কেউ করতে পারে না এটা সলভ। ওকে, আচ্ছা, তার মানে এটার একটা বাক্য কিন্তু ভুল নাই ভাইয়া, প্রত্যেকটাই সঠিক। জাস্ট আমি কনফিউশন ক্লিয়ার করলাম। এটাও যেমন সঠিক, এটাও যেমন সঠিক, এটাও তেমন সঠিক। ওকে, আচ্ছা, তাহলে বলো, ধরো পরীক্ষায় এরকম প্রশ্ন পড়েছে যে দ্য বক্স, এটা কিন্তু অনেক পরে পরীক্ষা, দ্য বক্স ইজ টু হেভি টু, দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, কী করবা? তুই যদি মনে করো দ্য বক্স ইজ টু হেভি টু বি ক্যারিড করবো, তা হবে। আর যদি মনে করো দ্য বক্স ইজ টু হেভি ফর, আচ্ছা আচ্ছা, এটা তো আমি করেই দিয়েছি, দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, এখান পর্যন্ত পরীক্ষা আসলে এখানে থাকবে না, পরীক্ষা থাকবে এখান পর্যন্ত, এরকম থাকবে, দ্য বক্স ইজ টু হেভি ডট ডট। এবার কী করবা? দ্য বক্স ইজ টু হেভি, এই যে লিখলাম টু ক্যারি, এটাও রাইট। দ্য বক্স ইজ টু হেভি টু বি ক্যারিড, এটাও রাইট। দ্য বক্স ইজ টু হেভি ফর মি বা ফর হিম টু ক্যারি, এটাও রাইট। তিনটাই রাইট, কোনো ভুল নাই। এবং এটা সবসময় কী করে? এটা নেগেটিভ এক্সপ্রেশন দেয়। ওকে, আর এদেরকে কমপ্লেক্স করলে আমরা কী করবো? সো ডট ডট দ্যাট নিয়ে কমপ্লেক্স করবো। মোটামুটি হয়েছে না? ক্লিয়ার? হ্যাঁ, অফকোর্স দিয়েছি তো, আমি জাস্ট এমনি দেখালাম, আমি সলভ করতে গিয়ে দিয়েছি। দেখো, সাবজেক্ট ছাড়া তো পরের ক্লাসে সাবজেক্ট দেওয়া লাগবে। দেখো, এই দেখো, হি ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যানট, এই যে সাবজেক্ট দিয়েছি, যে দ্যাট হি ক্যানট মিস দ্য পয়েন্ট, এই যে দেখো। ও, স্ট্রাকচারে দিইনি, জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। এখন তো বড় হয়ে গেছে, একদম বাচ্চা হয়ে না, ওই জন্য স্কিপ করে গিয়েছে আর কি। আমরা যখন ম্যাথ করতাম, 8-এ যে ম্যাথ করতাম, 9-এ যখন 10-এ ওটা ঠাস ঠাস করে গ্যাপ দিয়ে দিয়ে ম্যাথ করতাম না একদম। তো হচ্ছে ইন্টারে তো আরও অনেক বড়, বিশাল বিশাল গ্যাপ দেওয়া যায়। তো হচ্ছে এই জন্য আমি হয়তো জাস্ট বলিনি যে এটা কনসার্ন রাখছি যে সো ডট দিলে তোমাকে ক্যান কুড দিতে হবে, এটাই আর কি। ঠিক আছে, এখন এই গেল টু ডট ডট টু বা সো ডট ডট দ্যাটের নিয়ম। এখন দেখো তো, আমি শিখলাম সো ডট ডট দ্যাট, কিন্তু সো দ্যাটও তো আছে না? এক্স্যাক্টলি, তাহলে এটা একটা শিখি আমরা, চলো লিখো, লিখো উদ্দেশ্য বা পারপাস বোঝাতে আমরা কি ইউজ করি বলো তো? আমরা ইউজ করি টু, তাই না? অথবা ইউজ করি কি? ইন অর্ডার টু, অথবা কি ইউজ করি বলো তো? অথবা আমরা ইউজ করি সো দ্যাট, তাই না? সো দ্যাট, তাই না? তো টু, ইন অর্ডার টু, এরা কি করে জানো? আচ্ছা, আরও ইউজ করি, উইথ আ ভিউ টু ইউজ করি, উইথ আ ভিউ টু, তবে এটার স্ট্রাকচার একটু আলাদা, ওটা আমরা পরে শিখবো। টু অর্ডার টু সাধারণত কী করে? এরা হচ্ছে সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটও হয়, বা ইন অর্ডার দ্যাট
এরা আবার কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। এরা আবার কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ধরো পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট ড্যাশ। কিভাবে কমপ্লিট করবা? in order to buy some products, to buy some products এমন করতে পারো না? I am going to market to buy some products, বা কি করতে পারো, in order to buy some products। ঠিক আছে, আবার দেখো এরকম করতে পারি। এবার I am going to market so that মানে এই জন্য যে, so that বা in order that I can buy some products, I can buy some products। ঠিক আছে, বুঝতে পারলে? এখন দেখো ওই যে আবার so that দিয়েছো, তার মানে কি আবার ক্যান কোড আসছে, বুঝে গেল? ওকে, এই দুটো কি হয়েছে সবার ঠিকঠাক? টায়ার্ড হয়ে গেছিস অলরেডি? হয়েছে মোটামুটি, কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ নেই। তাহলে দেখো মোটামুটি কমপ্লিটিং করতে গিয়ে যে রুলসগুলো পড়ে এইগুলোর মধ্যেই কিন্তু পড়ে ভাই কিছু এবার আমরা কিছু এক্সপ্রেশন শিখবো, যে এক্সপ্রেশন থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসছে। এক্সপ্রেশনগুলো কি লিখো, চলো। লিখো কিছু কিছু ফ্রেজেস আছে, দেখো কিছু ফ্রেজ বা এক্সপ্রেশন আছে, লিখো কিছু ফ্রেজ বা এক্সপ্রেশনস আছে যাদের পরে সাধারণত কি হয়, অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হয়। কিছু ফ্রেজ বা এক্সপ্রেশন আছে যাদের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, চলো আমরা শিখি। লুক ফরওয়ার্ড টু, আমার সাথে সাথে লিখে ফেলবে। লুক ফরওয়ার্ড টু, ওকে, উইথ আ ভিউ টু। লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে এই উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে কি অধীর আগ্রহে অপেক্ষা করা, এমন সেন্স প্রকাশ করে। মানে হচ্ছে কি অধীর আগ্রহে অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষা করা। আমি এইগুলো করে দিচ্ছি, সমস্যা নাই, অপেক্ষা এগুলো বাঁকা করে দিচ্ছি, বইয়ে দেওয়া আছে। উইথ এ ভিউ টু এর যার মানে হচ্ছে যে এই উদ্দেশ্যে, যে এই যে টু এর মতো, এই উদ্দেশ্যে যে, ওকে। Would you mind এর মানে হচ্ছে কি জানো, যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, ওকে ওকে, অথবা যদি আপত্তি না থাকে, যদি আপত্তি না থাকে, এমন সেন্স প্রকাশ করে। ঠিক আছে, তারপরে ধরো বললাম
ফিল লাইক, ফিল লাইক মানে কি জানো? ইচ্ছে হয়, ইচ্ছে হয় এমন সেন্স প্রকাশ করে। ওকে, তারপরে ধরো বললাম কান্ট হেল্প মানে না করে পারা যায় না। আবার যদি বলি কান্ট রেসিস্ট মানে লোভ সামলানো যায় না, লোভ সামলানো কান্ট রেসিস্ট মানে হচ্ছে লোভ সামলানো যায় না। আচ্ছা তাহলে দেখো তো, কান্ট হেল্প আর কান্ট রেসিস্ট একই রকমই অর্থ দিচ্ছে না? পারা যায় না মানে কি? লোভ সামলানো যায় না, অর্থাৎ না করে পারা যায় না। এর চাইতে যদি আরও বেশি মনে হয় কোনোভাবেই পারছি না, তখন তুমি কি ইউজ করতে পারো? কান্ট রেসিস্ট। ওকে, তারপর লিখো দেয়ার অথবা ইট, দেয়ার অথবা ইট লিখো। ইট ইজ নো গুড, হ্যাঁ, বা লিখতে পারো দেয়ার অথবা ইট ইজ নো ইউজ। এ দুটোর অর্থ হচ্ছে লাভ নেই, লাভ নেই এমন অর্থ প্রকাশ করে। ওকে, তারপরে লিখতে পারো আরও হচ্ছে, যেমন ধরো ইট ইজ ওয়ার্থ মানে ভালোই হয়েছে বা উপকার হয়েছে, বা ভালোই হয়েছে বা উপকার হয়েছে এমন সেন্স প্রকাশ করে। ওকে, ভালোই হয়েছে বা উপকার হয়েছে এমন সেন্স প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও আছে, ধরো বললাম গিভ আপ মানে ছেড়ে দেওয়া। ওকে, তো এরকম আসলে এক্সপ্রেশনের শেষ নেই, অনেক এক্সপ্রেশন আছে। তবে তবে এইগুলোই কমপ্লিটিং সেন্টেন্সে এর বাইরে সাধারণত পড়ে না। কমপ্লিটিং বলো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস পড়ে, এর বাইরে সাধারণত পড়ে না। অ্যান্ড এদের পরে কি বললাম? অলওয়েজ মানে সাধারণত কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? ওকে, ধরো আমি যদি এক্সাম্পল দিই, বলছে আমি তোমার সাথে দেখা করব বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাহলে কি বলবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি তার সাথে কথা বলবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটা হচ্ছে সাক্ষাৎ করব, দেখা করব, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ হার। আমি তার সাথে সাক্ষাৎ করবো বলে অধীর আগ্রহে, আমি বাসায় যাবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং মাই হোম। এরকম করতে পারি না? এরকম উইথ আ ভিউ টু মানে হচ্ছে এই উদ্দেশ্যে যে, ওকে, আই এম গোয়িং টু মার্কেট উইথ আ ভিউ টু বাইং সামথিং। ওড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন বা যদি আপত্তি না থাকে, অতি ভদ্রতা দেখাতে গিয়ে বা একটা ভদ্র এক্সপ্রেশন দিতে, ওড ইউ মাইন্ড গিভিং ইউর ফোন নাম্বার প্লিজ। তুমি যে কাউকে বলে আপনার নাম্বারটা দেন তো, এভাবে না বলে ধরো তুমি বড় কাউকে বলতেছো, তখন উড ইউ মাইন্ড গিভিং ইউর ফোন নাম্বার প্লিজ। যদি আপনি কিছু মনে না করেন, যদি আপত্তি না থাকে, তাহলে কি আপনি কি আমাকে আপনার নাম্বারটা দেবেন? বা তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, রেস্টুরেন্টে এসে বলছো সরেন বসবো, এরকম বলবে? বা এরকম উড ইউ মাইন্ড, যদি এরকম বলে যদি কিছু মনে না করেন আমি আপনার পাশে একটু বসবো, তো উড ইউ মাইন্ড সিটিং বিসাইড ইউ, যদি কিছু মনে করেন আমি আপনার পাশে বসতে পারি, এমন সেন্স প্রকাশ করবে। ধরো একটা রেস্টুরেন্টে গেছো, কোনো সিট খালি নেই, একটা টেবিলে অলরেডি দুজন বসে আছে আর একটা সিট ফাঁকা আছে, এখন তো অকওয়ার্ড না, তখন তাকে অনুমতি নিতে হয়। যদি কিছু মনে না করেন আমি কি আপনার পাশে বসতে পারি, এখানে বসতে পারি, এরকম টাইপ হতে গেলে কি করে? উড ইউ মাইন্ড লাগে। আচ্ছা, অনেক সময় বলা উফ প্রচণ্ড গরম লাগছে, একটু জানলাটা খুলে দিবা, তাহলে কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো,
এরকম বলি না? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এরকম বলি না? এরকম বলি। ফিল লাইক মানে ইচ্ছা হয়, আমার তো কত কি ইচ্ছা হয়। যেমন ধরো বললাম আমার তাকে থাপড়াইতে ইচ্ছা হচ্ছে, বা মন হতেন কী বলবে, আই ফিল লাইক স্ল্যাপিং হিম। এগুলো আবার পরীক্ষা লিখো না। আই ফিল লাইক ভিজিটিং কক্সবাজার, আমার এখন কক্সবাজার ভিজিট করতে মন চাচ্ছে, ইচ্ছা হচ্ছে এরকম। আই ফিল লাইক গসিপিং, আমার এখন একটু পড়তে সরি গল্প করতে মন চাচ্ছে এরকম। কান্ট হেল্প মানে কি? কান্ট হেল্প মানে হচ্ছে না করে পারা যায় না। যেমন ধরো আমরা পড়ালেখা না করে থাকতে পারি না। উই কান্ট হেল্প স্টাডিং, মিথ্যা কথা। ধরো বলে আমরা রিলস না দেখে থাকতে পারি না, এটা একটা ভালো কথা। যেমন বলি এরকম যে উই কান্ট হেল্প এনজয়িং রিলস, বা উই কান্ট হেল্প ওয়াচিং রিলস, এরকম বলতে পারি। বা অনেক সময় বললাম ভাইয়া সে এমন ব্যবহার করে তারা না আমরা থাকতে পারিনি, তার মানে অতীত করে দিচ্ছ, তাহলে তখন কান্ট হেল্প হবে না কুডেন্ট হেল্প হবে? তখন কুডেন্ট হেল্প হবে। যাই কুডেন্ট হেল্প স্ল্যাপিং হিম, আমি তাকে থাপ্পড় না আমরা থাকতে পারি না, এমন আচরণ করছে সে। আর কান্ট রেসিস্ট মানে হচ্ছে কি লোভ সামলানো চায় না। ধরো যেমন ধরো আমি বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারি না, তাহলে কি আই কান্ট রেসিস্ট ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খাওয়ার লোভ সামলাতে পারি না। আমি তাকে দেখে কথা বলা লোভ সামলাতে পারিনি, আমি তাকে দেখে একটা সেলফি নেওয়ার লোভ সামলাতে পারিনি, এরকম হয় না? সো এরকম সেন্স প্রকাশ করতে আমরা কি করতে পারি? কান্ট রেসিস্ট ইউজ করতে পারি। এগুলো বইয়ে দেওয়া আছে এক্সাম্পল করে। আর দেয়ার ইজ নো গুড বা ইট ইজ নো গুড মানে লাভ নেই এমন অর্থ প্রকাশ করে। ধরো কোনো বিষয়ে খুব দুশ্চিন্তা করেছো, তোমার বন্ধু তোমাকে বলতেছে দোস্ত যা হওয়ার হয়েছে এই বিষয়ে দুশ্চিন্তা লাভ নেই, তখন তুমি কি বলবা? দেয়ার ইজ নো গুড বা ইট ইজ নো গুড ওরিং অ্যাবাউট দ্য নিউজ, লেটস গো, চলো যাই, এরকম। ইট ইজ ওয়ার্ড ভালোই হয়েছে বা উপকার হয়েছে এমন প্রকাশ করেছে। ইট ইজ ওয়ার্ড ডুইং দ্য ক্লাসটা করতে ভালোই হয়েছে। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, উই শুড গিভ আপ ইউজিং ফেসবুক বিকজ আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। আমাদের উচিত ফেসবুক ইউজ করে ছেড়ে দেওয়া, কারণ আমাদের এক্সাম নক করতেছে, মানে এক্সাম একদম কাছে এসছে, এমন সেন্স প্রকাশ করতে আমরা এই টাইপের এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি। এবং এগুলো থেকে প্রচুর পরিমাণ পরীক্ষা প্রশ্ন আসছে, কমপ্লিটিং অ্যান্ড স্পেশাল ইউজেস ওয়ার্ড অ্যাজ ওয়েল। ঠিক আছে, এই তো শেষ না, আরেকটু আছে। এগুলো তো আমরা এক্সপ্রেশন শিখতেছি। আচ্ছা, কমন চারটা এক্সপ্রেশন লিখো যে আচ্ছা লিখো ইনস্টিড অফ, তারপর লিখো ইন প্লেস অফ, ইন লিউ অফ। এই তিনটার মানে কি বলতো? এর মানে কি বলতো? পরিবর্তে। এই সবটির মানে কি বলতো? পরিবর্তে, বা একটি বাদ দিয়ে অন্যটি, বা একটি বাদ দিয়ে অন্যটি, এমন সেন্স প্রকাশ করতে আমরা কি করি? ইনস্টিড অফ, ইন প্লেস অফ, বা ইন লিউ অফ, বা ইন লিউ অফ ব্যবহার করে থাকি প্রাইভেট। সো ইনস্টিড অফ বা ইন প্লেস অফ বা ইন লিউ, পরিবর্তে বা একটি বাদ দিয়ে অন্যটি, এমন সেন্স প্রকাশ করে। যেমন আমরা ছোটোবেলায় 9-10-এ পড়ছি না যে আই এম টেকিং বায়োলজি, আই এম ইনস্টিড অফ বা ইন লিউ অফ, ইন প্লেস অফ ম্যাথামেটিক্স। I will go to visit কক্সবাজার ইনস্টিড অফ বা ইন প্লেস অফ বা ইন লিউ অফ রাঙামাটি, এরকম বলতে পারি। অর্থাৎ একটি বাদ দিয়ে অন্যটি, এমন সেন্স প্রকাশ করতে আমরা এটা ব্যবহার করে থাকি। ওকে, I will visit কক্সবাজার, ঠিক আছে, ইন প্লেস অফ কি ইন প্লেস অফ কি হতে পারে? ভালো বললাম সিলেট, সিলেট বাদ দিয়ে কক্সবাজার যাব, ঠিক আছে, এরকম হয়েছে। ইন প্লেস অফ বা ইন লিউ অফ বা ইনস্টিড অফ একই রকম এক্সপ্রেশন দেয়। ওকে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। এবার চলো আরও কিছু এক্সপ্রেশন শিখি। যেমন ধরো লিখতে পারো যে বিকজ অফ মানে কি বলো তো ভাইয়া? কারণে। আর আছে, আরও আছে, কি বলো? বিকজ অফ ছাড়া আর কি আছে?
বলো অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এটার মানেও কি কারণে। আর আর জানো আরও আছে, কি বলো তো, ডিউ টু মানে কারণে, আরও আছে ওয়িং টু, গুড। এই এই সবটি মানেই হচ্ছে কি কারণে। ধরো এক্সাম্পল দিলাম যে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস। ওকে, সে হচ্ছে অনুপস্থিত আছে কারণ তার অসুস্থতার কারণে। ওকে, এখন দেখো আমরা এই দুটার একটু ব্যবহার শিখবো। অনেক সময় কম্পিটিটিভ এক্সামে ডিউ টু আর ওয়িং টু নিয়ে একটু পার্থক্য দেখানো হয়, এদের ব্যবহার একটু ভিন্নতা আছে ভাইয়া। কীভাবে মনে রাখবা যে যদি অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি হয়, ডিউ টু হয়, হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি হয়, ডিউটি হয়, কিন্তু মেইন ভার্ব প্লাস কি হয়, ওয়িং টু হয় ভাইয়া। এটা মাথায় রাখবা, হ্যাঁ এটা কাজে দেয়। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো যে I missed the train. I missed the train. I missed the train, okay? Due to slash owing to the bad weather. Owing to the bad weather, হ্যাঁ। এখন তুমি তো জানো যে ডিউ টু মানে যা, ওয়িং টু মানে তা। এখন তুমি কি করবে, এখানে এখানে তো কি আছে, মিসড মেইন ভার্ব আমার সাথে কি নিই, ওয়িং টু। তাই আমি কি করব, ডিউ টু না নিয়ে এখানে কি করব, ওয়িং টুটা রাইট করবো। হ্যাঁ বুঝতে পেরেছো? এটা তুমি নর্মালি লিখলে ভুল হবে না, কিন্তু যদি কম্পিটিটিভ এক্সামে পড়ে না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ওকে, পিন পয়েন্ট ইরোরে আর কি। আবার লিখলাম যে আই ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু বা ওয়িং টু মাই ইলনেস, এবার কি করবা, এই যে ওয়াজ আছে না, ভাই ওয়াজ তো এখানে অক্সিলারি ভার্ব না, ঠিক আছে অক্সিলারি ভার্ব না এখানে, কিন্তু এখানে ওয়াজটা মেন ভার্ব, কিন্তু ও তো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব। ওকে, সো আই ওয়াজ অ্যাবসেন্ট, তখন আমরা কি করলাম, ডিউ টু। বুঝতে পারলা? এই কালকে তো ক্লাস করতে পারি নাই, কালকেরটা নিচ্ছি একটু। আচ্ছা এরপরে লেখো, আরেকটা লিখো, বাট ফর। বাট ফর মানে হচ্ছে ছাড়া, নইলে বা ব্যতীত। বাট ফর মানে হচ্ছে ছাড়া, নইলে, ব্যতীত। এমন সেন্স প্রকাশ করতে আমরা কী করি, বাট ফর ব্যবহার করে থাকি। ধর একটা এক্সাম্পল দিলাম, বাট ফর ইয়োর হেল্প, we could not solve it. ওকে, এটা করতে পারি, আবার এরকম করতে পারতাম যে উই কুড নট সলভ ইট বাট ফর ইয়োর হেল্প। মানে তুমি এটা প্রথমে বসাইতে পারো, তুমি এটা মাঝে বসাতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ
এতক্ষণ ধরে যা যা শিখলাম এগুলো তো একটা নিয়মের মধ্যে ছিল, বা এটা থাকলে ওটা, এটা থাকলে এটা। এইবার দেখবা পরীক্ষায় মাঝে মাঝে এমন এক্সপ্রেশনসগুলো আসে, বা এমন এটা আসলে এমন মানে সময় নিয়ে কথা বলার সময় দেখবা যে গুরুত্বপূর্ণ সময় বা গুরুত্বপূর্ণ প্লেসকে নির্দেশ করতে পারে। ধরো বললাম যে 1971 ইজ দ্য ইয়ার, 1971 ইজ দ্য ইয়ার ডট ডট, এটা একটা ঐতিহাসিক সাল না? তাহলে কি হবে? when we got our independence, when Bangladesh became independent, এরকম করতে পারো। এবার ধরো এমন একটা সাল বলছে, এর ঐতিহাসিক ঘটনা তোমার জানা নাই, না, সহজ পদ্ধতি কি লিখবা? when my grandfather was born, when my father was born, তাই না? এখন ধর এরকম দিল 2024 is the time, তোর মনে নাই কি আমরা তুমি বলবি when I was born, তোর কি দিবি when my brother was born, তাই না? মানে এখানে কি আমাদের স্বৈরাচারের পতন হয়েছে এরকম কিছু একটা যাচ্ছে, বাট তোর মনে নাই বা তোর কঠিন লাগতেছে, তখন তুই কি করবি? তখন বলে হ্যাঁ 2024 সালে মাই ফাদার ওয়াজ বর্ন, এটা কেমনটা লাগে? মেজাজ খারাপ হয় না? তোমাকে দিবে? তোর কি বলবা মাই ব্রাদার বা মাই সিস্টার দ্য লিটল বেবি ওয়াজ বর্ন, এরকম দিতে পারো। হ্যাঁ দেওয়া যেতে পারে, আছে। হ্যাঁ 1971 মাই ফাদার ওয়াজ বর্ন, বাট ধরো এরকম দিল 1980 বা 1991 ইজ দ্য ইয়ার, তখন তুমি কী করবা? হয় মাই ব্রাদার ওয়াজ বর্ন, এরকম। হ্যাঁ তোমার বড় ভাই জন্মগ্রহণ করছে, হইতেই পারে, তাই না? এরকম আর কি, এটা শিখাই দিলাম এরকম। এটা হচ্ছে টাইম নিয়ে। আবার অনেক সময় দেখবা এরকম হয় যে স্যাটারডে ইজ দ্য ডে, স্যাটারডে ইজ দ্য ডে, ইজ দ্য ডে, শনিবার এমন একটা দিন ডট ডট ডট, কী হবে, কী করবা? বা ফ্রাইডে ইজ দ্য ডে, তখন তুমি কী করবা? ধরো বলো স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস। হ্যাঁ হ্যাঁ, স্যাটারডে ইজ দ্য ডে যখন আমি হ্যাঁ যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। বা ধরো স্যাটারডে বাদ দিয়ে দিল হচ্ছে সানডে ইজ দ্য ডে, রবিবার হচ্ছে এমন একটা দিন যেদিন আমার স্কুল বন্ধ থাকে, যেদিন আমার কোচিং বন্ধ থাকে, যেদিন আমার প্রচুর ব্যস্ততা থাকে, এরকম করতে পারি আমরা এক একটাকে। এখন তুমি যদি ভাই না পড়ো তাহলে তোমার তো ঘুরে ওই একটা আসবে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, যখন আমি জন্মগ্রহণ করি। তুই ছোটোবেলা থেকে এটাই দিয়েছিস, আমরা যারা খাতা দেখবো তখন তো আমাদের একটা ব্যাপার আছে যে এইটাই দিচ্ছে, আর বেড়ে কিছু দেওয়া যায় না। হ্যাঁ এরকম, এটা তো গেলো টাইম নিয়ে। হ্যাঁ এটা তো গেলো টাইম নিয়ে। আমরা কি করতে পারি? ধরো এবার ধরো প্লেস নিয়েও পড়তে পারে, এটা ধরো টাইম নিয়ে। হ্যাঁ এবার ধরো প্লেস নিয়েও বলতে পারে, প্লেস নিয়ে ধরো বললো রাজশাহী ইজ দ্য প্লেস, রাজশাহী ইজ দ্য প্লেস। তাহলে এর মানে কি? রাজশাহীর ঐতিহাসিক কিছু দেখতেছে। হ্যাঁ রাজশাহী সিল্কের জন্য বেস্ট ধরো, বা হোয়ার ম্যাঙ্গোজ আর ভেরি অ্যাভেলেবেল। তাও যদি তোর মনে হয় ধর নরসিংদী ইজ দ্য প্লেস, কী করবি? হোয়ার আই ওয়াজ বর্ন। না পারলে আমি কী করবো? আমাকে কমপ্লিট করতে বলছেন, কমপ্লিট করে দিয়েছি, তাই না? নারায়ণগঞ্জ ইজ দ্য প্লেস, তার মানে এখানে নারায়ণগঞ্জের কিছু একটা ঐতিহাসিক ইভেন্ট জানতে যাচ্ছে। না পারলে কী করবা? হোয়ার আই ওয়াজ বর্ন, নারায়ণগঞ্জ আমি জন্মগ্রহণ করেছিলাম। বুঝতে পেরেছ? এরকম কিছু টেকনিক ফলো করা যায় আর কি। তো এই হচ্ছে এগুলো পরীক্ষাতে আসে। এখন ধরো যা দিলাম 3টা ক্লাস এক্সট্রা ক্লাসে, অর্থাৎ 3টা পার্ট 1 পার্ট 2 3 করে, অলমোস্ট হচ্ছে আমরা এর মধ্যে থেকে এর বাইরে আসলে তেমন কিছু পড়ে না ইনশাল্লাহ। আমরা একটু মিলাই, হ্যাঁ দেখি কি অবস্থা, একটু দেখব। আমি তো এগুলো করছিলাম, এগুলো হয়েছে, এগুলো এগুলো ও একটা অংশ বাকি থেকে গেছে, এটা হচ্ছে এটা করে আজকে চলে যাব। আমার হচ্ছে যেটা মনে আছে সেটা হচ্ছে আমি তোমাদের এয়ার ক্লাস নিয়ে নেই, হ্যাড বেটার উডার, এগুলো হচ্ছে এর জন্য স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের জন্য দিব, এটা আমি রেকর্ড করে দিয়ে দেবো নি, সমস্যা নেই। আরেকটা হচ্ছে বিফোর আফটার, একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এটা হচ্ছে কি বিফোর আর আফটার, এটা করি আজকে, দেন আমরা চলে যাব, ঠিক আছে? বিফোর আফটারের আচ্ছা, আর তোমরা পরীক্ষা আর বই খুলে দেখবা যে যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো করতে হবে ভাই, ঠিক আছে? আচ্ছা চলো আমরা বিফোর আফটার নিয়মটা একটু করে ফেলি। বিফোর অ্যান্ড আফটারের একটা সুন্দর নিয়ম আছে, এই জিনিসটা আমাকে শিখতে হবে। বিফোর অ্যান্ড
আফটার। আচ্ছা, প্রথমত লিখো ফিউচার টেন্স। লিখো ফিউচার টেন্সে বিফোর আফটারের ব্যবহার। ওকে, ফিউচার টেন্সে বিফোর আফটার কেমন আচরণ করে মনে রাখবা যে এদের একটা অংশ যদি, যেহেতু ফিউচার টেন্স নিয়ে কথা বলছি, ফিউচার ইনডিফিনিটও হতে পারে, আবার ফিউচার পারফেক্টও হইতে পারে ভাই। হ্যাঁ, ধরো বিফোর, তার মানে বিফোরের প্রথম অংশ যদি কি হয় ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট হয়, তাহলে বিফোরের পরবর্তী অংশ অবশ্যই কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। মাথায় রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে, প্রথম অংশ কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, আমি আফটারটা লিখে নিই, দেন আর ফিউচার ইনডিফিনিট প্লাস যদি আফটার পাই, তাহলে আফটারের পরবর্তী অংশ হবে প্রেজেন্ট পারফেক্টে ভাইয়া, এটা মাথায় রাখবা। হ্যাঁ, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছি, দেখো এবার ভালো বুঝতে পারবে। ধরো বললাম যে I will reach the station, এটা করতে পারো, অথবা I will have reached the station। হ্যাঁ, আমি বলবো কি আই উইল নিজের চাইতে তোমরা না চেষ্টা করবে এটার সাথে থাকার। আই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন, দিয়ে দিলাম বিফোর দ্য ট্রেন লিভস, বিফোর দ্য ট্রেন লিভস। এখন এখানে যদি কেউ দেয় বিফোর দ্য ট্রেন লেফট, হবে? ধর পরীক্ষায় কমপ্লিটিং এ সেন্টেন্স হচ্ছে আই উইল হ্যাভ রিচ দ্য স্টেশন বিফোর ড্যাশ, তুমি দিলে বিফোর দ্য ট্রেন লেফট, তুমি কি পাবে? তো টেন্সে ভুল হয়ে গেল না ভাইয়া? বুঝতে পেরেছো? তাহলে বিফোর যুক্ত সেন্টেন্সের বিফোরের প্রথম ক্লজ যদি কি হয় ফিউচার ইনডিফিনিটে অথবা ফিউচার পারফেক্টে হয়, তাহলে বিফোরের পরবর্তী ক্লজ অবশ্যই কী করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। গট ইট? আচ্ছা, এবার এটা আফটার এক্সাম্পল দেই। ধরো বললাম আই উইল জয়েন হিয়ার, আমি এখানে জয়েন করব আফটার আই হ্যাভ completed my graduation, after I have completed my graduation। এই রেকর্ড হচ্ছে? I will join here after I have completed my graduation। ওকে, বোঝা যাচ্ছে? তোমরা কিন্তু বিফোর আফটারের নিয়ম খালি এটা জানতাম, বিফোরের আগে হ্যাড প্লাস ভি3 আর আফটারের পরে হ্যাড প্লাস ভি3, তাই না? কিন্তু বিফোরে দুটো ব্যবহার আছে, একটা হচ্ছে ফিউচার টেন্সে, আর একটা হচ্ছে কি পাস্ট টেন্সে। ওকে, এবার চলো আমরা একটু বিফোরে দেখব, পাস্ট টেন্সে বিফোর আফটারের ব্যবহার দেখব। ঠিক আছে, লিখো পাস্ট টেন্সে বিফোর আফটার কীভাবে আচরণ করে। ঠিক আছে, এই যে তোমরা যেটা মনে রাখছিলাম, হ্যাড প্লাস ভি3 প্লাস বিফোর প্লাস ভি2। ওকে, ভি2 প্লাস আফটার প্লাস হ্যাড প্লাস ভি3। এটা আমরা এভাবে রাখতে পারি না। পাস্ট টেন্সে বিফোর আফটারের ব্যবহার হচ্ছে বিফোর মানে পূর্বে, তাই বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভি3, আফটার মানে পরে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভি3, আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে,
আমরা এক্সাম্পল দিতে পারি এভাবে। এটা সবচেয়ে ভালো হয় যদি বাংলাটা দিয়ে করি, তাহলে ঝামেলায় পড়বা। ঠিক আছে? The doctor had died before the patient came. এটা হইতে পারে না, খালি রোগী মারা যাবে কেন, ডাক্তার মারা যেতে পারে না বলো? আচ্ছা, তাহলে কি রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, হতেই পারে এটা। নাহলে তোমরা মুখস্থ মারিয়ে দিবা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, দরকার না, একটু উল্টা করে শিখি আমরা। দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম, মরতেই পারে, এমন তো না যে মরতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার এরকম করলাম, দ্য ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। এবার হয়েছে ডক্টর মারা গেল রোগী আসার পরে, এটা হতে পারে। ঠিক আছে? দ্য ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। তাহলে কি শিখলাম আমরা? যে আফটারের পরে হ্যাড প্লাস V3, আর হচ্ছে বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3। মনে থাকবে? আচ্ছা, এটা মোটামুটি ধরো এর বাইরে আর কিছু নাই, কমপ্লিটিংয়ের অলমোস্ট ডান। এখন তোমরা যেটা করবা, 1, 2, 3 যারা ক্লাস করা হয়ে গেছে, আল্লাহর রাস্তে একটু বইটা খুলে দেখবা। হ্যাঁ, বইয়ে ধরো কিছু জিনিস আছে যে এরকম আছে যে জিরান দিয়ে শুরু হয়েছে, যেমন ড্রিঙ্কিং মিল্ক রেগুলারলি ড্যাশ। আর এটার তো শেখানোর কিছু নাই আসলে, তো প্রতিদিন দুধ পান করলে তুমি বেনিফিটেড হবা। হ্যাঁ, ওয়াকিং ইন দ্য মর্নিং রেগুলারলি ড্যাশ, তুমি কী করবা, এটা তো শেখা যায়। এই টুকটাক জিনিসগুলো একটু বইয়ে একবার পড়া দিলে কিন্তু হয়ে যাবে। ওকে? এখন তোমাদের কি মনে আছে যে আমি তোমাদের একটা কথা বলছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাওয়া মানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসের 95% হয়ে যাওয়া। ওকে? সো যদি কালকে আমি আবার 10:30 একটা রেকর্ড ক্লাস নিব, মানে 10 মিনিটের, যদি মনে করো মনে হয় আসবে না, রেকর্ড দেখে নিতে পারো। এটা হচ্ছে আমি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস শেখাবো। বইয়ে আছে, বাট আমি একটু বলে দিলে একটু সহজ লাগবে। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, যেন হোয়াট ডাজ লুক লাইকের ব্যবহার আছে, হোয়াটস ইট লাইকের ব্যবহার আছে, এরকম অনেক কিছু ব্যবহারগুলো আছে। এটা আমি আগামী ক্লাসে 10 থেকে 15 মিনিট ক্লাস নিলে আমরা মোটামুটি আর একটা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। তো যদি সময় পাও, আশেপাশে যদি কারো মেসেজ থাকে, 10:30 চলে আসবা, আমি আবার ক্লাস নেবেনি যদি সময় থাকে কালকে তোমাদের, কলেজ যেতে না যেতে হয়। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। একটু ভিডিওটা পজ করো।